Good evening and welcome to the Sylhet International Cricket Stadium. This is the final match of the Sylhet phase here at the Sylhet International Cricket Stadium, where Nur Hasan Chauhan yet again wins the toss for Rangpur Riders, and now on this match they decided to have a bat first. Are you surprised with that? I am pleasantly surprised. I mean, two reasons. I mean, first we look at the team. Two changes for this side. It looks very strong. Alex Hales have gone back, light to light. Taylor comes in. And, when it comes to the bowling side, it looks solid. Khulna Tigers also have two changes. Yeah, a couple of changes. Afif Hussain comes in for Bosisto. Bosisto did struggle in the last game. Tawfiq Tushar তাকে কন্টিনিউ করছে রংপুর রাইডার্স। স্টিভেন টেইলর ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ অ্যালেক্স হেলস। আবু হায়দার রনি নতুন বলটা হাতে নেবেন। 68 ম্যাচে 70 উইকেট। রনি প্রথম বল তৌফিক তুষার চালিয়েছিলেন, একটি রান পাবেন। যেটা বলছিলাম যে আজকে একটু পরিবর্তন দেখতে পেয়েছি আমরা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সোহান। চমৎকার লেন্থটা খুব ব্যাটসম্যানের জন্য খুব উপদেয় ছিল, তিনি সেটা পিক করেছেন স্টিভেন টেইলর এবং ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। প্রথম 4 ইনিংসের এবং টুর্নামেন্টের 550তম 4। একটু শর্ট অফ দ্য লেংথ ডেলিভারি আগেই পড়তে পেরেছিলেন স্টিভেন টেইলর। চমৎকার স্কোয়ার কাট, দেখার মতো বাইসেক্ট করলেন ওখানে পয়েন্ট কভারের মাঝখান দিয়ে, দেখার মতো একটা বাউন্ডারি ওখানে তৌফিক খান তুষারের ব্যাট থেকে। নিশ্চয়ই রংপুর তাদের মাথায় এটা রয়েছে যে চেঞ্জ করে কিভাবে জেতা যায় সেটার একটা এক্সপিরিয়েন্স আমরা নিয়ে নিই, কারণ তারা হাইলি কনফিডেন্ট। টানা 6টি ম্যাচ জিতেছে, অনেকগুলো ম্যাচ তারা চেঞ্জ করে জিতেছে, আজকে তারা ইনফ্যাক্ট ডিফেন্ড করে জিততে চায়। তৌফিক এর আগের ম্যাচে একটু স্লো স্টার্ট করেছিলেন। নাসুম আহমেদ এই প্রান্ত থেকে অন ড্রাইভ করেছেন এবং ডিস্টেন্স কিন্তু কভার করে ফেললেন ওখানে স্টিভেন টেইলর। নাসুমের প্রথম বলটি থেকে 6, 329 নম্বর 6। একটু আগে সুমন ভাই জানতে যাচ্ছিলেন শিয়ার পাওয়ার, জাস্ট শিয়ার পাওয়ার। দেখুন একটু সামনে পেয়েছিলেন টেইলর, গোটা এলিভেশন কিন্তু পাননি, কিন্তু তার যে পাওয়ার, স্ট্রং ব্যাটসম্যান মেরেছেন নাসুমকে। নতুন বল অবশ্যই অতটা স্পিন হয়তো করবে না, অ্যাঙ্গেল অফ দ্য ডেলিভারি বেশি করে থাকেন নাসুম। বোল্ড হয়ে গেলেন। একটু আগে গ্রাফিক্স দেখানো হচ্ছিল যে সুইং এর মাস্টার কিন্তু এই আবু হায়দার রনি। এই বিপিএল এ সবচেয়ে বেশি সুইং পাচ্ছেন তিনি 2.2 ডিগ্রি, এবং তার নিচে রয়েছেন কাইল ম্যাশ 2.1 ডিগ্রি। পাওয়ার প্লেতে পেস বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সুইং যিনি পাচ্ছেন তিনি কিন্তু এই আবু হায়দার রনি। ভেতরে ঢুকলো, স্টাম্পটা ভেঙে দিল, বোল্ড করে দিলে তিনি স্টিভেন টেইলরকে। প্রথম উইকেটের পতন। স্ট্রেট ডেলিভারি শেষ দিকে গিয়ে একটু ডিভিয়েট করেছে এবং ওখানেই বিট হয়েছেন স্টিভেন টেইলর। এবং অ্যাটাকিং একজন ব্যাটসম্যান, যেটা আমরা শুরু থেকেই বলছি, তবে টেকনিক্যালি যে খুব সলিড তা কিন্তু না। ব্যাট প্যাডের মাঝে যে গ্যাপটা তিনি তৈরি হতে দিয়েছিলেন সেই সুযোগটা আবু হায়দার অনেক কাজে লাগিয়েছেন দারুণভাবে। এবং বলছিলাম ওভারের শুরুতেই স্টিভেন টেইলরকে আউট করাটাই হয়তো মূল লক্ষ্য থাকবে খুলনা টাইগার্সের। সাইফ হাসান দারুণ ফর্মে রয়েছেন, তিনি এখন স্ট্রাইকে। রনি আসেন পরের বল, তৌফিক তুষার তুলে মেরেছেন, আউট হওয়ার সম্ভাবনা ছিল, ক্যাচটা ছেড়া হয়েছে ওই জায়গায়। রনি উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। 2টা রান পাবেন তৌফিক তুষার। স্ট্রেইট হাঁকিয়েছিলেন ইমরুল কায়েস, তার একেবারে হাত বরাবর গিয়েছিল, ছোট্ট একটা ডাইভও দিয়েছিলেন, তালুবন্দি করতে পারেনি। অ্যাকশন রিপ্লে যদি আমরা দেখি, এলিভেশনটা হয়নি, এলিভেশনটা একেবারেই হয়নি। ইজি ক্যাচ, স্ট্রেইট ফরওয়ার্ড চান্স। রনি খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড হওয়ারই কথা। উইকেট অনেক মূল্যবান এবং উইকেটটা তার প্রাপ্য ছিল। ইমরুল কায়েস জাজ করতে ভুলে গেছেন। রনি ওয়াজ হেড ইজ ইন দ্য গ্রাউন্ড। অষ্টম নামাজ পরে বল তুলে মেরেছেন সাইফ। লাকি এলিভেশনটা ঠিকঠাক হয়নি, কানেকশনটাও ঠিকঠাক হয়নি, তবে ইনফিল্ড পার করতে পেরেছিলেন এবং সেটাই ওই ফ্লোটাতেই বল কিন্তু কাভার অঞ্চল দিয়ে, টিপ কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেছে। এবং দেখার মতো বিষয়, 3জন ফিল্ডার কিন্তু বলের পেছনে ছুটেছেন এবং দেখতে পাচ্ছেন ওখানে কাভার, এক্সট্রা কাভার এবং পয়েন্ট, 3 ফিল্ডার একসাথে দৌড়েছেন। মনে হচ্ছে রিলে রেস। ব্যাটের শেপটা ধরে রেখেছিলেন, পর দিকে ব্যাটসম্যান কিন্তু রান করতে পারে। এবার হাসান মাহমুদ স্ট্রাইকস এন্ড ইট ওয়াজ আ বিউটি। সাইফ হাসান একেবারে স্ট্রেইট ডেলিভারিটা মিস করলেন। আমি ভাবছিলাম এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটা উইকেট তিনি পেয়েছেন,
4টা ম্যাচ খেলেছেন দলের মূল স্ট্রাইক বোলার। এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম সোহেল ভাইকে যে মাত্র একটা উইকেট 4 ম্যাচে, কি কারণে? এই প্রশ্নটা আর করা লাগলো না। উইকেট নিয়ে হাসান মাহমুদ জানিয়ে দিলেন হি ইজ ব্যাক। ইজ অলওয়েজ দেয়ার। যদিও উইকেট পাননি, কিন্তু প্রতি ম্যাচে কিন্তু খুলনার জয়ের ম্যাচগুলি কিন্তু বল হাতে তাকে আমরা খুব ভালো করতে দেখেছি। মোস্টলি বাকি দলগুলি যা হয় তাকে আসলে উইকেট নিতে চান না, অন্য বোলারদেরকে অ্যাটাক করতে চান। বাট হাসান মাহমুদ সো অ্যাকুরেট, তাকে মিস করলে যা হয় তা হয়। সিমটা মুভমেন্ট তার খুব ভালো, সিম হিট করে থাকেন, সিমের উপরই বলটা ভিতরে আসে বাইরে যায়। ইফতিকার আহমেদ এসেছেন 17 ইনিংসে 512 রান, 144 স্ট্রাইক রেট। এটা হচ্ছে বিপিএল ক্যারিয়ার। সতীর্থদের বিপক্ষে সোজা ব্যাটে চালিয়েছেন তৌফিক খান তুষার। পাওয়ার প্লে শেষ ওভার কাজে লাগানো চাই, সেই কাজটাই করছেন তৌফিক খান তুষার। এখনো তার স্ট্রাইক রেট 100-র কম, ক্যাপিটালাইজ করতে হবে যেমনটা করেছেন গেল ম্যাচে 38 রানের এক ইনিংসে। ডাউন দ্য উইকেট এসেছিলেন খানিকটা, তারপরে তিনি যেটা হাফ বলি লেন্থে করে নিয়েছিলেন, তারপরে যেটা দেখলাম যে মিড অফের ওপর দিয়ে চালাতে পেরেছেন। এক বাউন্সে বল চলে গেছে সীমানার বাইরে। দারুণ একটি 4। অনেকক্ষণ পরে তৌফিক খান তুষার তিনি 14তে চলে গেলেন। পাওয়ার প্লে শেষ বলটা নিয়ে আসছেন হাসান মাহমুদ। চালিয়েছেন, পাওয়ার ছিল, একেবারে ফিল্ডারের বরাবর এসেছিল, কিন্তু মারে এত জোর যে ফিল্ডার নিচু হওয়ার সুযোগ পাননি ওখানে রাসুলি। বল চলে গেছে সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক 4, 39 2 উইকেটে রংপুর রাইডার্স পাওয়ার প্লে শেষে, প্রথম 6 ওভার শেষে। ওভার শেষ ডেলিভারি তুলে মারার চেষ্টা ইফতিখারের ব্যাটে, বলে কানেকশনটা ঠিকঠাক হয়েছে। স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, 4 পাবেন ইফতিখার। তার ব্যাটে এই ইনিংসের প্রথম বাউন্ডারি। খুশি রংপুর ডাগ আউট, খুশি রংপুর টিম ম্যানেজমেন্ট। 7 ওভারে খেলা শেষে 45 2 উইকেটে রংপুর রাইডার্স। ইফতিকার তার জোনে বলটা খুঁজছিলেন, পাননি। এবারে একটা বলও নেওয়ার তাকে সুযোগ দেননি, এই বলটা একটু বানিয়ে নিয়েছেন। সালমান ইরশাদ পরের বল, তৌফিক খান তুষার তুলে মেরেছেন। উইল বি আ 6, ইয়েস ইট ইজ। বিউটিফুল শট, টিপ এক্সট্রা কভার ওয়াইডিশ লং অফ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। পাওয়ার আরো একবার জানান দিলেন তৌফিক খান তুষার। ফ্ল্যাট 6 এলিভেশনটা পেয়েছেন, ডিস্টেন্সটা পেয়েছেন, পাওয়ারটাও জেনারেট করতে পেরেছেন। একদম মিডল অফ দ্য ব্যাট লেগেছিল, একটু মিডল না, একটু নিচের দিকে লেগেছিল, কিন্তু কানেকশনটা পারফেক্ট হয়েছে। পাওয়ার জেনারেশনটা ঠিক মতো ছিল, যে কারণে একটা বেশ বড় সড়ো ছক্কা কিন্তু পেয়ে গেলেন ওখানে তৌফিক খান তুষার। প্রথম 6। নাসুম তার ওভারের পরের ডেলিভারি, এবারে বিউটিফুল লুকিং শট বাইসেক্টিং দ্য টু ফিল্ডার্স। একেবারে থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। বিউটিফুল শট। ওই জায়গাটাতে গ্যাপ খুব কম থাকে, চোখের দেখায় মনে হয় যথেষ্ট গ্যাপ আছে, তবে আপনি যখন ফিল্ড সেট করতে যাবেন তখন কিন্তু ওই গ্যাপটা অনেকখানি কমিয়ে নিয়ে আসা হয়। নাসুম অনেক জোরে বল করে থাকেন, যার জন্য এটা কিন্তু একটু লেট কাট খেলেছেন, বড় কাট খেলতে জানেন। এবার কিন্তু চালিয়েছেন, বল কিন্তু হাওয়ায়, ক্যাচ হতে পারে, হয়েছেও। তৌফিক খান তুষার তার ইনিংসটা শেষ হয়ে গেল 36 রানে। এবং যে কারণে আবু হায়দার রনিকে নিয়ে এসেছিলেন ক্যাপ্টেন মিরাজ, বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি, একটা পার্টনারশিপ হচ্ছিল, 40 রানের একটা পার্টনারশিপ হয়ে গিয়েছিল, সেই পার্টনারশিপটা ভাঙার জন্যই তিনি এসে তার আবু হায়দার রনিকে নিয়ে এসেছিলেন। এবং আমরা দেখতে পেলাম যে কিছুটা স্লোয়ারই ছিল, 112 কিলোমিটার গতিতে কিন্তু বলটা করেছিলেন, যে কারণে ব্যাটসম্যান কিন্তু ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পারেননি, আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। তৌফিক খান ওয়ান ডাইমেনশন প্লেয়ার, তাকে প্রেডিক্ট করা একটু সহজ। তিনি কি করতে চাচ্ছেন রনিও বুঝতে পারছিলেন, উপর দিয়ে মারার চেষ্টা করছেন। একটু স্লোয়ার করেছিলেন অফ কাটার, এবং একটু টেনেও দিয়েছিলেন বলটা, তুষার পাননি, তারপরেও চেষ্টা করেছিলেন, তারপরে ক্লিয়ার করতে পারেননি। রান রেটটা বাড়ানো দরকার, সেটা করার সক্ষমতা এই ব্যাটসম্যানের সবচেয়ে বেশি আছে। 166 স্ট্রাইক রেট খুশদিল শাহ হয়। খুশদিল শাহ চালিয়েছেন, যেটা বলছিলাম যে সাপেবর হতে পারে। খুশদিল শাহ লম্বা সময় ব্যাটিং করলে এই ম্যাচে রংপুর যে পিছিয়ে আছে সেটা হয়তো আপনি নিমিশেই ভুলে যাবেন। তেমনই একটা শট অফ দ্য লাইন ডেলিভারি পুল করেছেন, ওই জায়গায় কোনো ফিল্ডার ছিল না। বিউটিফুল শট, 4-এর মার খুশদিলের ব্যাটে। রনিতে এখানে তার লেন্থটা মিস করেছিলেন, এবার স্টাম্পে করেছেন, বেরিয়ে গেছে, বলটা বেরিয়ে গেছে। ইমরুল স্ট্রাগলিং, ইমরুল ছিলেন হয়তো ওই জায়গাটায়, এবং তার
জায়গাটা পরিবর্তন করা হয়েছিল কিন্তু কাজে দেয়নি। আউটসাইড এজ, ফলাফল যা হবার তাই। ইটস আ 4। ফিল ইমরুল স্ট্রাগল না করলে হয়তো বলটা সেভ করা কষ্ট হতো। ফার্স্ট আউটফিল্ড, ফিল্ডারকে একবার বিট করলে আসলে ধরে রাখা, সেভ করা খুব মুশকিল। রাতের ম্যাচ, কুয়াশা পড়ছে। প্রথম বল স্ল্যাশ করেছেন, চোখের নিমিষে বল চলে গেছে সীমানার বাইরে। 133 কিলোমিটার গতিতে বলটা ছুঁড়েছিলেন, যেভাবে ইফতিখারের ব্যাট থেকে গিয়েছে গতি আরো বেড়েছে। ইরশাদের পেসটা ব্যবহার করেছেন ইফতেখার, এখানে অনেক বাইরে বল দিয়েছিলেন, অনেক রুমে পেয়েছিলেন, বাট ইফতেখারের মাথায় সবসময় ছিল গ্যাপটা কোথায়, তিনি সেটাই মেরেছেন। জাস্ট টাইমিং করেছেন, প্লেসমেন্ট করেছেন। ইরশাদের শেষ বল এবারে কিন্তু বিউটিফুলি 5টা রান বোনাস দিয়ে দিলেন। হোয়াইট তো হবেই, মাহিদুল অঙ্কন তার নাগালের বাইরে। হয়তো এই 5টা রান মোমেন্টাম টেনে দিবে রংপুর রাইডার্সকে, যেটার খোঁজে তারা আছে। একটা গিফট বলাই চলে, বলটা মানে হাত থেকে ছুটে গিয়েছিল, একটু সুইংও করেছে অনেক বাইরে। অঙ্কনের আসলে কোনো সুযোগই ছিল না বলটা সেভ করার। নো কলও হতে পারে। হোয়াইট তো ডেফিনেটলি নো মনে হয় করেননি আম্পায়ার, আমরা দেখতে পাচ্ছি না। নো কল মনে হয়। পুল করেছেন এবং বল কিন্তু অনেকক্ষণ যাবৎ হাওয়ায় ছিল, এলিভেশনটা পারফেক্টলি হয়েছে। খুশদিল শাহ স্ট্রাইক রেটটা 100 নিচে ছিল অনেকক্ষণ, এখন তিনি সেটা ক্যারি করে উপরে নিয়ে গেলেন। বিশাল একটা শট, নাসুম আহমেদকে এই পর্যায়ে নিয়ে এলেন এবং একটা স্ট্রেইটার খুব চমৎকারভাবে পিক করেছেন ওখানে ব্যাটসম্যান খুশদিল শাহ। প্রথম 6 তার ব্যাট থেকে, এবং নাসুম তার যে বোলিং কোটা সেটা 74 ওভারটা তিনি ব্যবহার করছেন। আমার মনে হয় যে পার্টনারশিপটা এখন উপরের দিকে যাবে এবং যে এক্সপ্লোরটা তার করার দরকার সেটা এখন বোধহয় ব্যাটসম্যানরা করবেন। পরের বলটা আবার চালিয়েছেন, আবারও 6, আরো ব্যাক টু ব্যাক 6 খুশদিল শাহর ব্যাটে। 11টা 4, 4টা 6 এই ইনিংসে এখন পর্যন্ত আমরা দেখেছি। মাজুর ভাই, আমরা কিন্তু বলছিলাম যে একটা স্পিনিং ওভার বাকি আছে, ওটাতেই তারা টার্গেট করবে। নাসুমকে এখন নিয়ে আসাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? কারণ তাদের কাছে কিন্তু যথেষ্ট রিসোর্স ছিল পেস দিয়ে চালাবার মতো, এবং খুশদিল শাহ যখন স্ট্রাইকে, নন স্ট্রাইকিং এ থাকলেও হয়তো হতো। নাসুম কিন্তু জরুরি উপর বল করে থাকেনি, স্পিন করার না। এখন কিন্তু ব্যাটসম্যান সেটেল ডাউন করে গেছেন এবং লেন্থটা মিস করে তার বলে মারাটা অনেক সহজ। বরং নওয়াজ বেটার অপশন হতে হতো, কারণ নওয়াজ পেসটাই ভ্যারি করেন, সব বল জোর উপর করেন না। নাসুম কিন্তু ওয়ান ডাইমেনশন বোলার মোস্ট অফ দ্য টাইম, এবং তিনি হয়তো ভাবছেন আবার ফুলটা, এবার আরো একটি 6 ছক্কারে হ্যাটট্রিক। আরো 3টে বল বাকি আছে, আমরা 6টে 6 দেখতে পারবো কিনা যাই না, বাট 3টে 6 পেয়ে গিয়েছেন। রংপুর একটা ওভারের খোঁজে ছিলেন, যে ওভার থেকে 15-20 রানের একটা ওভারের খুঁজছিলেন তারা, এই ওভার থেকে সেটা পেয়ে গেলেন। একদম লেগ স্ট্যাম্পের উপরে ফুল টাচ। নাসুম হয়তো ছুটে গিয়েছে হাত থেকে, বাট খুশদিল শাহ প্রস্তুত ছিলেন। হ্যাটট্রিক 6, আরো 3টা বল রয়েছে। ফুল টস হয়ে গেছে, এখন মনে হয় বলটা গ্রিপ করাও একটু কঠিন। 7টা ওয়াইড হয়েছে পুরো ইনিংসে। 53 রানের পার্টনারশিপ 27 বল থেকে। গত ওভারটি থেকে যথেষ্ট রান এসেছিল, এই ওভারটি থেকে এখন পর্যন্ত 18, এবং কয়েকটা ভালো ওভার হয়তো বা রংপুরের রান রেটটাকে বাড়িয়ে দিতে পারে। তো সেরকমই কিন্তু আমরা 2টো ওভার দেখছি। এই মুহূর্তে রান রেটটা 8.48। ইমরুল কায়েস অভিজ্ঞ ক্রিকেটার, তিনিও বোধহয় কিছু পরামর্শ দিয়ে এলেন ওখানে নাসুম আহমেদকে। বিপদে আছেন, এটা স্পষ্ট বলা যায়। এবং পুরো আগের 3টি ওভার এত চমৎকার করেছেন, এই ওভারটি থেকে পরপর 3টি 6 কিন্তু ব্যাটসম্যান মেরেছেন এবং কনসিড করেছেন ওখানে নাসুম আহমেদ। পার্টনারশিপটা 53-27 বল। তার ফিল্ড প্লেসমেন্ট যদি আমরা দেখি, অফ সাইডে 3জন ফিল্ডার, কিছুক্ষণ আগেও আমরা দেখছি ইফতিখারকে ওই ধরনের ফিল্ড সেটআপে বল করছিলেন মিরাজ। এবারে স্টাম্পের উপরে আবারও 6, 4টা 6 টানা 4-6, কিচ্ছু করার নাই নাসুমের। খুশদিল শাহ ইজ অন ফায়ার। 4টা 6, আর 2টা কি হবে কিনা? এই বলটা আরো জোরের উপর করেছিলেন শোন ভাই, যেটা বলছিলেন যে নাসুম একটু ওয়ান ডাইমেনশনাল বোলার,
নওয়াজকে দিতে পারতো, সেক্ষেত্রে তিনি হয়তো পেস ভ্যারিয়েশন আনতে পারতেন। প্রথমটা 96, পরেরটা 97, পরেরটা 98, শেষটা 99। মানে প্রতি বলে তার গতি একটু করে বেড়েছে। তিনি যে গতি কমাবেন সেই সাহসটা দেখাতে পারছেন না নাসুম। আসছেন নাসুম পঞ্চম বল নিয়ে, অফ স্টাম্পের অনেকখানি বাইরে। না, 6টা 6 হলো না, তবে এই ওভারে যথেষ্ট রান হয়ে গেছে রংপুর রাইডার্সের। তারা যেই জায়গায় পিছিয়ে ছিল রান রেটে, এর আগের ওভার পর্যন্ত মধ্যে 7-এর ঘরে ছিল, সেটা এখন প্রায় 9 ছুঁই। এবার মেরেছেন ফুল টাচ এবং বল যা হওয়ার তাই হয়েছে। আমরা আজকে প্রথমে বলছিলাম প্রথম 10 ওভারে কোনো একটি মাত্র ছক্কা দেখেছিলাম, এখন কটা হলো ছক্কা? টোটাল 7টা হলো, তার মধ্যে খুশদিল একাই মেরেছেন 5টা, এক টানা 4টা 6 এর মধ্যে। পরপর 3টা ওভার কিন্তু তাদের পক্ষে যাচ্ছে। একটা ফুল টস হয়ে গিয়েছিল এবং এলিভেশন পেয়েছিল, ডিস্টেন্সটা অতটা পায়নি, কিন্তু মারে এত জোর ছিল যে সেটাও কিন্তু পেরিমিটার বোর্ডের কাছাকাছি যে গ্রিনের পাশে যে বলটা পড়েছে। এবং এটা কত মিটার? এইটা নিশ্চয়ই 80+75 মিটার। আমাদের রনি পরের বল এবার সোজা মেরেছেন। ফিল্ডার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ফিল্ডার আসলে বলটা হারিয়ে ফেলেছিলেন সম্ভবত, হয়তো আলোর কারণে তিনি বলটা খুঁজে পাননি বা বুঝতে পারেননি, কারণ তার নাগালের বাইরে ছিল। তারপরে হয়তো দেখতে পায়নি দেখে আসলে ঠায় দাঁড়িয়েছিলেন। লং অফটা অনেক বেশি ওয়াইড, হয়তো ক্যাপ্টেন বলছেন তোমাকে আরেকটু ভেতরে রেখেছিলাম আমি, তুমি এত বাইরে কেন? সোজা মেরেছেন খুশদিল শাহ, বাট লং অফ অনেক বাইরে ছিলেন, আটকানোর কোনো সময় পাননি খুশদিল শাহ। আরশাদ সালমান ইরশাদ অফ স্টাম্পের খানিকটা বাইরে, রান আউট একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, ভালো ফিল্ডিং ওই জায়গায়। এবং 50 আপ ফর খুশদিল শাহ। 22 বলে 50 পূর্ণ, দল বিপদে ছিল। দুহাত তুলে জানাচ্ছেন শানিয়া তানিম, ডিরেক্টর রংপুর রাইডার্স। পুরো টিম ম্যানেজমেন্ট খুশি, দল খুশি, কারণ বিপদের মুহূর্তে দলকে নিমিষেই ব্যাকফুট থেকে খুশদিল শাহর ইনিংসটা নিয়ে গেছে ফ্রন্ট ফুটে। এবারে খানিকটা ঝুঁকিপূর্ণ শট, তবে উপর দিয়ে খেলে ফেলেছেন। ফর্মে যেহেতু আছেন, লম্বা ইনিংস খেলছেন, খুব ভালোভাবে ভালো একটা বল থেকেও বাউন্ডারি আদায় করে নিলেন খুশদিল শাহ। খুশদিল যেই লেন্থে বল করছেন, যেই লাইনে বল করছেন, র্যাম শট ছাড়া আসলে রান করাটা একটু মুশকিল। খুব ফুল টাচ বানিয়েছেন, তিনি জানেন ইয়র্কার মারবেন, ইয়র্কারই মারবেন। ক্রিজটা ইউজ করেছেন, ক্রিজের ভেতরে দাঁড়িয়েছিলেন এবং আগেতে মাথায় ছিল যেহেতু খুশদিল ইরশাদ সব বল ইয়র্কার করছেন, র্যাম শট মারাটাই আসলে, স্কুপ শট মারাটাই বেস্ট। আবারও একটা স্লোয়ার বাউন্সার, চমৎকার চমৎকার স্কোর কার্ড, একেবারে লেট কার্ড যাকে বলে সেটাই কিন্তু খেললেন ওখানে ব্যাটসম্যান ইফতিকার। দেখার মতো, তার স্ট্রং জোনে তিনি পেয়েছিলেন এবং 4টি রান। শেষ পর্যন্ত একটা এক্সপেন্সিভ ওভার কিন্তু আমরা দেখলাম। তিনি ভালো বল করলে কি হবে, ভাগ্য তার সহায় নয়। ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন, উইকেট রক্ষক পরাস্ত হয়েছেন, লং স্টপ অঞ্চল দিয়ে বল বেরিয়ে গেছে। 4টি রান, যদিও ব্যাটের কানা স্পর্শ করেছে। 4টি রান এসেছে, 178 উইকেটে রংপুরের সংগ্রহ। আরও 4টি বল বাকি রয়েছে ইনিংসের। 9.21। খুশদিল 66 রানে রয়েছেন। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। যে ব্রেভ ব্যাটিং তিনি আজকে করেছেন, দলকে খাদের কিনারা থেকে যেভাবে উদ্ধার করেছেন, তাতে কিছু পুরস্কার তো তার পাওয়া উচিত। আবারও স্কুপ করতে চেয়েছিলেন শেষ মুহূর্তে, কিন্তু প্যাডল সুইপ করলেন। প্রথমে স্কুপ, সেটা চিন্তাটা বদলালেন, যখন ফুল টস এলো প্যাডল সুইপ করলেন। দেখার মতো শট ওই খুশদিল শাহর ব্যাট থেকে, চমৎকার একটা ফ্ল্যাট 6, 336 নম্বর 6। খুশদিল এবং ইফতেখার এই শটটা কিন্তু আগে চেষ্টা করেননি। ইরশাদ এবং হাসান একই লেন্থে কিন্তু বারবার বল করে গিয়েছেন, তারা শেষ চেষ্টা করেননি, শেষ ওভারে চেষ্টা করেছেন। এবং এটাই, এই বলে এই ধরনের শর্ট ছাড়া রান করা খুব ডিফিকাল্ট, বাট খুশদিল খুব ভালোভাবে ব্যবহার করলেন বলের পেসটা। হাসান মাহমুদ তার লেনটা ঠিক সঠিকই ছিল, বাট স্কুপটা খুব ভালো খেলেছেন খুশদিল। ইফতিকার চালিয়েছেন, আবেদন আবেদন, আঙুল উঠে গেছে আম্পায়ার রবীন্দ্রার এবং আউট হয়ে গেলেন ওখানে ইফতিকার। 43 রানে, কিন্তু রিভিউটা নিয়েছেন তিনি। অল 4 রেডস হওয়ার সম্ভাবনা। ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটস হিটিং, পিচিং ইন লাইন, সবকিছু ঠিকঠাক। যা প্রাপ্য ছিল সেটা পেয়েছেন হাসান মাহমুদ। সে বল থেকে কিছু রানও খরচ করেছেন, তবে ইফতেখার অবশ্যই
দারুণ একটা পার্টনারশিপের অংশ হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করবেন। 36 বল থেকে 43, আরও একটা কন্ট্রিবিউশন রংপুর রাইডার্সের কাছ থেকে। নুরুল হাসান সোহান, একটাই বল খেলার সুযোগ তার সামনে। চালিয়েছেন, ইয়ার্কার লেন্থে ফেলেছিলেন, চমৎকার ডিগ আউট করেছেন। দুটো রান কি পাবেন না রান আউট হয়ে যাবেন? রান আউট হয়ে গেলেন। একটি রান যুক্ত হবে, 186, 5 উইকেটে। এখানেই থামবে রংপুর রাইডার্সের সংগ্রহটা। এবং শেষ ব্যাটসম্যান হিসেবে নুরুল হাসান সোহান, তিনি রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। পরপর দুটি বলে দুটো উইকেট এবং 186, 5 উইকেটে 20 ওভার শেষে রংপুর রাইডার্স। ইনিংসটা যেখানে থামলো, এটা কতটা চ্যালেঞ্জিং হবে সুমন ভাই? 9 রান করে ওভারে সবসময় চ্যালেঞ্জিং, বাট রংপুর হয়তো আশা করেছিলেন যে 200+, 200 এমন জায়গায় দাঁড়িয়েছিলেন যেখানে তারা 200 রান করতে পারবেন। টি-20 ফর্মেটে কিন্তু আমরা দেখি শুনতে হয়তো মনে হয় মাত্র 10 কি 15 রান, কিন্তু এই 10-15 রানটাই কিন্তু অনেক সময় অনেক বড় টোটাল হয়ে দাঁড়ায়। এবং 200 রান পার করতে পারলে কিন্তু সাইকোলজিক্যাল ব্যাটেল কিন্তু সবসময় শুরু হয়ে যায়। প্রতিবারে 10 রান করে করতে হবে, সেই ব্যাটেলটা অনেক সময় অনেক কাজে লাগে। বাট 20 ওভারে 186, 9.3 রান করে করতে হবে প্রতিবারে। রংপুর 10 ওভার পরে যেখানে দাঁড়িয়েছিল তারা নিশ্চয়ই এটাকে মেনে নেবেন। শেষ কয়েক ওভার আসলে হাসান মাহমুদ এবং ইরশাদ অসাধারণ ছিলেন। পার্টনারশিপগুলো দেখছিলাম, ইফতেখার, খুশদিল সবার চেয়ে এগিয়ে। 63 বলে 115 রানের পার্টনারশিপ। শেষ 30 বলে মাত্র 55 এসেছিল। মাত্র বলছি এই কারণে, কারণ পার্টনারশিপটা ভালো জায়গা ছিল, দুই ব্যাটার সেট ছিলেন। সেখান থেকে বোঝা যায় কতটা ভালো বোলিং করেছেন হাসান মাহমুদ এবং সেই সাথে সালমান ইরশাদ, যিনি আগের একটা মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। বোলিং কার্ড, আবু হায়দার রনি শুরুটা ভালো করেছেন, শেষটা ভালো হয়নি। শেষ ওভারে এক্সপেন্সিভ, নাসুমও ঠিক একই, 3টা ওভার খুবই ভালো, শেষ ওভারে বেদম মার খেয়েছেন। মোহাম্মদ নওয়াজ 3 ওভারের বেশি করেননি এবং হাসান মাহমুদ 2টো উইকেট পেয়েছেন। সালমান ইরশাদ খানিকটা খরুচে, তবে ডেথ ওভার্সে কার্যকরী বোলিংটা তার কাছ থেকে আমরা দেখেছি। 186। খুলনা টাইগার্স 187 রানের লক্ষ্যে এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছে মোহাম্মদ নাইম শেখ। 53 ইনিংসে 1089 রান। দুটো পরিবর্তন এই দলটায়। খুলনা টাইগার্স এর আগে রান চেসগুলোতে স্ট্রাগল করেছিল, আজকে ভিন্ন রকম একটা শুরু তার অবশ্যই চাইবে। শেখের এই জায়গাটায় দুর্বলতা রয়েছে, তবে নাইম শেখ কিন্তু বডি পজিশন তৈরি করেছে, ফুটওয়ার্ক করে পিছনের দিকে জায়গা করে নিয়েছিলেন কাট খেলার জন্য, এবং বলটি কিন্তু কাট খেলার জন্য যেই লেন্থে পাওয়া দরকার ছিল সেই লেন্থেই পেয়েছিলেন নাইম শেখ। চমৎকার একটি শট কিন্তু খেললেন। খুব একটা খারাপ ডেলিভারি ছিল বলাও যাবে না, একটুখানি খাটো হয়ে গেছে লেন্থটা, স্টাম্পের উপরে রেখেছিলেন। নাইম মিস করলে বিপদ হতে পারতো, তবে এই ধরনের শট তিনি হয়তো মিস করতে চাইবেন না। লেন্থ বল, ডেভিয়েশনে বিট হয়েছেন, আউটসাইড এজ, বল যাচ্ছে থার্ড ম্যান দিয়ে সীমানার দিকে। নাহিদ রানা ডাইভিং এফোর্টে বল থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, শেষ মুহূর্তে পারেননি। সাইফুদ্দিন খানিকটা ক্ষুব্ধ তো হয়েছেন, কারণ বোলারকে কোঅপারেট করতে হবে সেই জায়গাটাতে। বোলারকে কোঅপারেট করাটা খুব জরুরি। এমন না যে এটা বাউন্ডারি কনসিড করার মতো কোনো বল ছিল। পুরোপুরি বিভ্রান্তিতে পড়েছিলেন, মিড উইকেটে পুশ করেছিলেন, বল গেছে থার্ড ম্যানে। ভালো স্টার্ট সাইফুদ্দিনের। সাইফুদ্দিন যেটা চায় নতুন বলে বল করার জন্য। কাভারের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন, দুই ফিল্ডারের মাঝখান দিয়ে ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। আরো 4টা রান, ব্যাক টু ব্যাক 2টা বাউন্ডারি হজম করলেন মোহাম্মদ সাইফুদ্দিন। হ্যাঁ, এয়ারে ডিভিয়েশন পেয়েছেন, তবে বেশি ওয়াইড অফ দ্য ক্রিজ এক্ষেত্রে বলটা। দরবেশ রসুলি পর্যাপ্ত রুম পেয়েছিলেন, প্রথমে ব্যাকফুটে গেছেন, খানিকটা ডাবল স্টেপিং, তারপর সামনের দিকে স্ট্রেচ ফরওয়ার্ড করে এটাকে কাট অফ করতে চান। শট, দুর্দান্ত শট, লগন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। 4টি রান, সপাটে একটা সাউন্ডও কিন্তু হয়েছিল। 2 ওভারের খেলা শেষ, 21 কোনো উইকেট না হারিয়ে খুলনা টাইগার্স। এবারে ঝোলানো বল ছিল, দারুণ টাইমিং, গ্যালারিতে বল। নাইম শেখ প্রথম 6 দেখা পেলেন। রিস্কি অ্যাটেম্পট নাইম শেখের কাছ থেকে। যে লেন্থে বলটা শেখ মেহেদী হাসান করেছিলেন, সেই লেন্থের বলটাকে এইভাবে স্লক সুইপের অ্যাটেম্পটে যাওয়া, বেশ রিস্কি অ্যাটেম্পট নিয়েছেন এবং বেশ ভালো শট। খেয়াল করে দেখবেন টেকনিক্যাল জায়গা থেকে সামনের পাটা প্ল্যান করেছেন, ভালো হ্যান্ড আই কোঅর্ডিনেশন, ব্যাটটাকে সুইং করেছেন, চমৎকার রিস্কি টাইমিং। নেই, ও একেবারে স্টাম্প ছত্রখান হয়ে গেছে। আকিব জাভেদ ভালো বোলিং এর পুরস্কার পেলেন। শর্ট বল করছিলেন বা একেবারে হার্ড লেন্থে বল করে যাচ্ছিলেন, এই বলটা কিন্তু ফুল করেছেন স্টাম্পের মধ্যে। সব কটা স্টাম্প ছেড়ে দিয়ে বিপদে পড়লেন দারউইশ রাসুলি। একেবারে একের বল, একেবারে একের ওভার। আকিব জাভেদ সেই জায়গাটাতে লেন্থ ম্যানেজমেন্ট, এই জায়গায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং সেই সঙ্গে বেশ ভালো ডিভিয়েশন পেয়েছেন। অফ স্ট্যাম্প করিডোরে বলটা পিচ করে সেটা ইনকাট করে
লেগ স্টাম্পটাকে নিয়ে গেছে দরবিশ রসুলি, চোখে যেন একেবারে সরষে ফুলি দেখলেন। 15 বল থেকে 17 করে ফেরত যাচ্ছেন। 31 রানে খুলনার প্রথম উইকেটের পতন। একটু অ্যাওয়ে ফ্রম দ্য উইকেট যে বল করেছে, অ্যাঙ্গেলটা ইউজ করে ভিতরে আনার চেষ্টা করেছে। সরকারের প্রচেষ্টা ছিল, ফুল টস হয়ে যায়, কাভারে ড্রাইভ খেলেছেন, প্রিয় একটা শট মেহেদী হাসান মিরাজের। পায়ের খুব একটা কাজ থাকে না, তবে চালিয়ে দেন চমৎকার ভাবে। 4 রান পেয়ে যাবেন প্রথম বল থেকেই। চমৎকার একটা স্টার্ট রেজাউর রাজা। প্রথম ম্যাচ খেলছেন এবারে বিপিএল, একটুখানি চাপে পড়ে গেলেন। বেশ আগেই কিন্তু এক্ষেত্রে কানেক্টিং পয়েন্টটা মেহেদী হাসান মিরাজের, খেয়াল করে দেখবেন একটু সরেছেন, হালকা একটু সরেছেন, সেই জায়গাটা রুমটা প্রডিউস করে বলটাকে বেশ ভালো মতো গ্যাপটা গলিয়েছেন। যদিও বলবো যে কাভার অঞ্চলে যে ফিল্ডার ছিলেন তার কাছ দিয়েই বলটা গেছে, সেই জায়গাটায় নাইট রানকে আমরা দেখতে পাবো। কাভারে পুশ করেছেন, গ্যাপটা গলিয়েছেন শেখ মেহেদী হাসান। কাভার অঞ্চলে ফিল্ডার শেষ মুহূর্তে বলার চেষ্টাকে গিভ আপ করলেন। আরো 4টা রান মেহেদী হাসান মিরাজের। ব্যাটটাকে অনেকটা অ্যাঙ্গেল করে দিচ্ছেন কাভারের দিকে এবং সেই জায়গাটায় গ্যাপটা পেয়ে যাচ্ছেন। পেসটা অনেক বেশি সহনীয় কিনা মেহেদী হাসান মিরাজের জন্য। মাত্র 124.4 কিলোমিটার প্রতি ঘন্টায় 40-এ পৌঁছে গেছে খুলনা। ফিল্ডার রেখেছেন ডিপ স্কোয়ারে, কিন্তু এখনো পর্যন্ত রেজাউর রাজাকে দেখছি বল করছেন অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে। যদি প্রোটেকশন রাখতেই চান আমার মনে হয় ডিপ পয়েন্টে বা ডিপ কাভারে একজন ফিল্ডার রাখতে পারেন। বাংলাদেশ এক্সপ্রেস মেহেদী হাসান মিরাজ জবাবটা অন্যদিকে দিলেন। তিনিও বললেন আমিও তো বাংলাদেশের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখি। এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, বিশাল ছক্কা। 148.2 কিলোমিটার প্রতি ঘন্টার একটা বল ছিল। দুর্দান্ত মেহেদী হাসান মিরাজ এক্ষেত্রে এক্সট্রা পেসে বিট হননি, তবে নাহিদ সম্ভবত লেন্থ একটু সামনের দিকে দিয়ে ফেলেছিলেন কিনা। মিরাজ পাওয়ার প্লেতে এই মুহূর্তে এই পেসটাকে ইউজ করার চেষ্টা করবে। আপনি জানেন দুজন ফিল্ডার বাইরে থাকার সুযোগ থাকবে, এই পেসে একজন থার্ড ম্যান বাইরে থাকাটাই স্বাভাবিক, আরেকজন স্কোয়ার লেগ থাকে ট্রেডিশনালি, সেটাই হয়েছে। পয়েন্ট অঞ্চল কাভার অঞ্চলে এই জোনটা ফাঁকা। মিরাজ কিন্তু কাভার পয়েন্ট এসব জোনেই শর্টস খেলতে পছন্দ করে এবং আপনি দেখবেন রুম করে কিন্তু এই জায়গাটাই খেলতে যাবে। সেই ক্ষেত্রে নাহিদকে একটু স্মার্টলি ডেলিভার করতে হবে। ইনকামিং বলটা অফ স্টাম্পের বাইরে থেকে হয়তো তার বডি অ্যাঙ্গেলে যদি নিয়ে যেতে পারে, সেটা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে মিরাজকে। দেখা যাক, সেই কাজটাই হয়তো করতে চাইবেন নাহিদ রানা। এখনো কিন্তু স্লিপ করেন, একজন ফিল্ডার রয়েছে, স্কুপ করার চেষ্টা, পেয়ে গেছেন গ্যাপটা। মেহেদী হাসান মিরাজ চ্যালেঞ্জটা সাদরে গ্রহণ করেছেন। দারুণ একটা লড়াই দেখছি ব্যাটার বলের। প্রথম 2টো বলে বিভ্রান্ত, পরের 2 বল থেকে 10। দলের সংগ্রহ 50 পেরিয়ে গেছে, 51 এক উইকেটে। টেলিপ্যাথিক কানেকশনে মেহেদী হাসান মিরাজ হয়তো বা আমাদের উপর একটু মাইন্ডই করেছেন, যে কারণে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে না, এক্সট্রা পেস র পেসেও আমি নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখি। 148.2 কিলোমিটারের পর 144.2 কিলোমিটার এই পর্যায়ে শর্ট মিড উইকেট অঞ্চলে একজন ফিল্ডারকে নেওয়া হচ্ছে। নাহিদ রানা সেই জায়গাটায় আরেকটু পেছনের লেন্থে যাবেন কিনা মেহেদী হাসান মিরাজের জন্য। হয়তো বা একটা বাউন্সার ডেলিভারি আসতে যাচ্ছে। ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে একজন ফিল্ডার আছেন, না সামনের লেন্থে করেছেন, করেই ভুলটা করলেন। ডিপ এক্সট্রা কভার নয়, সেক্ষেত্রে ওয়াইডিশ লং অন অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে চলে গেছে। আরো একটা ছক্কা। লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটায় হান্নান ভাই আরেকটু স্মার্ট হওয়া প্রয়োজন নাহিদের। অবশ্যই আমরা জানি মিরাজ কিন্তু পুল শট ভালো খেলেন। আমরা এর আগের ওভারেই দেখলাম রাজার একটি বাউন্সার বল কিভাবে পরাস্ত হয়েছিল, পুলটা ভালো খেলতে পারেনি। কিন্তু সামনে যদি বল করা হয় মিরাজ, হোয়াট এ শট, বিকজ মিরাজ অফ সাইডে কিন্তু এই ধরনের শট খেলার জন্য ওয়েট করে। আপনি যদি শর্ট বল করেন, মিরাজ পুলে খুব একটা পারদর্শী না, এটা আমরা আগেও দেখেছি বিভিন্ন সময়। সেই জায়গা থেকে লেন্থটা আরেকটু পিছিয়ে নিলে, এবং আপনার স্কোয়ার লেগ কিন্তু রয়েছে, যদি পুল খেলেও দেয় স্কোয়ার লেগে একটা স্পট জাম্প এবং গ্যাদার। এবারে ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট, চমৎকার টাইমিং, চমৎকার প্লেসমেন্ট। আবারও নাহিদ রানা বাদিকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই। সেই জায়গাটায় নাহিদ রানাকে আজকে বেশ ব্যতিব্যস্ত রাখছেন ব্যাটাররা, কারণ নাহিদ রানা সেই থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডিং করছেন। এখন পর্যন্ত 2টা অকেশনে আমি দেখলাম যে ডাইভিং এফোর্টে নাহিদ রানা সেটা পারেন নাই। এমনিতেই লম্বা পেস বোলার, এই ধরনের অ্যাজিলিটির জায়গাতে পেস বোলাররা এমনিতেই একটু পিছিয়ে থাকেন। নাহিদ অ্যাটেম্পটা নিয়েছিলেন। যাচ্ছেন খুশদিল, রিভার্স সুইপ অ্যাটেম্প, সময় পেয়েছিলেন, গ্যাপটা পেয়েছেন। থার্ড ম্যানের ফিল্ডারের মাথার উপর দিয়ে বলটা চলে গেছে সীমানার বাইরে 4টি রানের জন্য। প্রচুর পরিমাণে সময় পেয়েছিলেন এবং খুশদিল শাহর পেসটা খুবই এক্সপেক্টেড। একদম পুরো হেলানো দুলানো একটা বল ছিল, রুমও পেয়েছিলেন। নাইম শেখ একদম যথোপযুক্ত ব্যবহারটা করেছেন। খেয়াল করে দেখেন ব্যাপারটা কিন্তু এরকম না যে নাইম শেখ আগে ভাগে অ্যাটেম্প নিয়েছিলেন, প্রি মেডিটেটেড ছিল। বলের নেচারটা দেখেছেন, তারপর তিনি ঘুরেছেন সুইচ হিটের জন্য, তারপর মোটামুটি হাঁটুটাকে ভাঁজ করে, পেছনের পায়ের হাঁটুটাকে ভাঁজ করে, তবে ব্যালেন্সটা প্রপারলি রাখতে হবে। নাইম শেখ রিভার্স সুইপ করেছেন, ফ্ল্যাট এক বাউন্সে বল সীমানার বাইরে। আরো 4টা রান নাইম শেখের খাতায়। 83-তে পৌঁছে গেছে খুলনা টাইগার্স। খুশদিল যে পেসে আসলে বোলিং করছেন,
সেই পেসটা অনেক বেশি মাত্র এক্সপেক্টেড, এবং লাইনের জায়গাটাতে যেহেতু থার্ড ম্যান অঞ্চলের ফিল্ডার সার্কেলের ভেতরে ডিপ থার্ড ম্যানটা ফাঁকা আছে, নাইম শেখ কিন্তু পারফেক্ট লেন্থ পেয়েছেন শটটা খেলার জন্য, পারফেক্ট পেস পেয়েছেন। স্লক সুইপ, টপেজ, ওপরে উঠেছে, কেউ আছেন কিনা, নাহিদ রানা ক্যাচটাকে একবার, দুইবার, তিনবারেও হলো না। ঘটছেটা কি এখানে? নুরুল হাসান সোহান তিনি থ্রো করলেন, স্টাম্পটা ভাঙলো, পরবর্তী সময় বলটা ডিবেট হয়ে চলে গেল সেদিকে বাউন্ডারির ওই প্রান্তে, ফিল্ডার দৌড়ে গিয়ে বলটাকে ধরলেন নাহিদ রানা। এক্ষেত্রে ব্যাপারটা যেরকম ঘটেছে, নাহিদ রানা কিন্তু ফিল্ডিং করছিলেন শর্ট ফাইন লেগ অঞ্চলে এবং তাকে উল্টা দিকে ঘুরে তারপর পেছন দিকে বলটাকে চেজ করতে হয়েছে। বলটা উপরে উঠেছিল, সময় কিন্তু পেয়েছিলেন একবার, দুইবার, তিনবার, চারবারের বেলায় নাহিদ রানা আর পারেননি। টপেজ, বলটা হাওয়ায় ভাসছে, তবে এই যাত্রায় কোনো ভুল করেন নাই আকিব জাভেদ। ক্যাচটা ধরে হাসলেন, এই হাসি যেন স্বস্তির হাসি, এই নিঃশ্বাস যেন স্বস্তির নিঃশ্বাস। তিনি বললেন অবশেষে মুক্তিটা পাওয়া গেল, পাপমোচন হলো। দ্বিতীয় উইকেটের পতন, মেহেদী হাসান মিরাজ আবারও ক্রস ব্যাটেড শট খেলতে গিয়ে উইকেটটা দিয়ে আসলেন। মিরাজ এক্সট্রা কিছু করতে চেষ্টা করছিলেন, আমরা দেখলাম 3টি ক্যাচ উঠেছে, দুটো আগে মিস হলেও দুটো ফাইন লেগেছিল, এই বলটাও কিন্তু ফাইন লেগেছিল। সে কিন্তু বলটা ওয়াইডিশ মিডন অথবা মিডনের উপর দিয়ে মারতে চাইলে হয়তো বলটা ওদিকে যেত না, সেও স্কোয়ার অফ দ্য উইকেট খেলার চেষ্টা করেছেন 3টি বলেই, এবং 3টি বলেই কিন্তু তার পিছনের দিকে বলটি গিয়েছে। তো যে আফিফ আজকে গত ম্যাচ খেলেনি, আজকে আবার আসলো, তার জন্য একটা অবশ্যই প্ল্যাটফর্ম যেখানে নিজেকে আবার প্রমাণ করতে হবে। একটা প্রিমেডিটেটেড শট, মোহাম্মদ সাইফুদ্দিন বুদ্ধির খেলায় একেবারে পারলেন না মোহাম্মদ নাইম শেখের কাছে। ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। এটাকেই বোধহয় বলে বলে কয়ে একটা কাজ করা। অনেক আগে সিগন্যাল দিয়েছেন তিনি কি করতে চান, হেঁটে সবকটা স্টাম্প কভার করেছেন। সাইফুদ্দিন বলের গতি কমিয়েছেন, ভাবছিলেন যে এখানেই হয়তো তিনি টেক্কাটা দিবেন, তবে নাইম শেখ এই স্লো বলটাও সামহাও কিপারের পাশ দিয়ে কিন্তু পিক করতে পেরেছেন। দিচ্ছে আবারও ইম্প্রোভাইজিং শটে গেলেন এবং ফিল্ড প্লেসমেন্টটা আবারও অ্যাডভান্টেজ দিল। ফাইন লেগ অঞ্চলে কোনো ফিল্ডারকে রাখেননি এবং যখন দেখছেন যে নাইম শেখ বারবার এই অ্যাটেম্পটেই যাচ্ছেন, তারপরও সেই পরিবর্তনটা হয়নি। একটু বেশি অতি অ্যাগ্রেসিভ নেচার সেই জায়গায় রংপুর রাইডার্সের ছিল কিনা। 12 ওভারের খেলা শেষ, 103 উইকেটে খুলনা টাইগার্স। পুল শট, এলিভেশনটা পেয়েছেন শেষ পর্যন্ত আফিফ হোসেন ধ্রুব, খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। অনেকটুকু হেঁটে এসেছেন, সবকটা স্টাম্প উন্মুক্ত করে দিয়ে বলের যে গতি সেটাই নিয়ে গেল সেটাকে বাউন্ডারির বাইরে। নুরুল হাসান সোহান ডাইভ দিয়েছেন, অনেক কিছু চেষ্টা করেছেন। 148.6, প্রায় 149 কিলোমিটার প্রতি ঘন্টার একটা আগুনের গোলা, নিশানাটা যদিও সঠিক ছিল না। এটাকে কি বলে জানেন পারভেজ? এটাকে বলা হয় ব্যাড লাকের কপাল খারাপ। কেন ব্যাড লাকের কপাল খারাপ? নাইম শেখ সেই যাত্রায় সাফল করে ষষ্ঠ স্টাম্পের দিকে চলে এসেছিলেন। নাহিদ রানা লক্ষ্য করেছিলেন সেক্ষেত্রে লেগ স্টাম্পটা টার্গেট করেই তিনি বুলসাই করবেন, পাবেননি। গতির ভ্যারিয়েশন ছিল, তবে কাভারের ফিল্ডারকে পরাস্ত করেছেন। চমৎকার নাইম শেখ ইন ফ্রন্ট অফ দ্য উইকেট, 4 রান পেয়েছেন। অসাধারণ অসাধারণ একটা শট মোহাম্মদ নাইম শেখের ব্যাট থেকে। বলের পেসটাকে ভালো মতো কাজে লাগিয়েছেন, একটা ওয়াইল্ড ব্যাট সুইং করেছেন ডিপ মিড উইকেটের দিকে। বলটা হাওয়ায় ভাসতে একেবারে গ্যালারিতে। প্রথম 3 বল, পরের 3 বল একেবারে দুই ধরনের নাহিদ রানা। প্রথম 3 বলে মাত্র 2 রান, পরের 3 বল থেকেই এতগুলো রান চলে এসেছে, অর্থাৎ দিক থেকেও স্ট্রাগল করছেন বেশ কয়েকজন। পুল শট, আকাশে বল, আকাশ থেকে কোথায়, আকাশ থেকে গ্যালারিতে। বেশ ভালো এক্সিকিউশন করেছেন সেক্ষেত্রে আফিফ হোসেন ধ্রুব। হান্নান ভাই, এক্ষেত্রেও কি বলবেন যে বলটা লো হয়েছিল, বাট আফিফ বলটাকে রিচ করতে পেরেছিলেন খুব ভালো মতো? আফিফের বডি পজিশনটা দেখেন, সামনের দিকে প্রথমে গিয়েছে, বলটা শর্ট পড়েছে, সেখান থেকে সে কিন্তু পাটাকে সরানোর খুব বেশি ফোকাস করেনি, সে চিন্তা করেছে আমি নিচে আউট হয়ে যাবে কিনা। রিটার্ন ক্যাচ শেখ মেহেদী হাসান। কেন তিনি এই মুহূর্তে বিশ্বসেরা বোলারদের মধ্যে একজন, আবারও প্রমাণ করলেন।
মোহাম্মদ নাইম শেখকে সেই জায়গায় এক্সট্রা পেসে বিভ্রান্তিতে ফেলেছেন। আগের বলটায় ছিল 83 কিলোমিটার প্রতি ঘন্টায়, এই বলটা 96.2 কিলোমিটার প্রতি ঘন্টায়। ইনকামিং ডেলিভারি জায়গা ছেড়ে বেরিয়ে এসে নাইম চেয়েছিলেন কাভার, এক্সট্রা কাভারের গ্যাপটাকে ইউটিলাইজ করতে, বাট ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে আই লাইনের নিচে ক্যাচটাকে নিয়েছেন খুব ভালো মতো শেখ মেহেদী হাসান। এবং বোলিং অ্যাগ্রেশন শেখ মেহেদী হাসান সমসাময়িক ব্যাচের, একই কাছাকাছি ব্যাচের, তাদের মধ্যে সেই সম্পর্কটা আছে। 41 বল থেকে 58তে ফেরত যাচ্ছে নাইম শেখ, একটা অত্যন্ত সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি। 433 রান 26 ইনিংস থেকে, স্ট্রাইক রেট 132, এই কাজ হয়ে যায়। এবার অফের বাইরেই রেখেছেন আফিফ, কাভারে ড্রাইভ করেছেন, কি দুর্দান্ত নান্দনিক ব্যাটিং এ 4-এর মার আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে। পারভেজ, যেমনটা একটু আগে বলছিলাম যে এই জোনে বোলিং করার মতো স্টক পেসটা এই মুহূর্তে রাজার নাই, যেটাতে তিনি বিভ্রান্তিতে ফেলতে পারেন বা বিট করতে পারেন। আফিফ হোসেন ধ্রুব তার জন্য একদম একটা ইজি ব্রেড অ্যান্ড বাটার ইকুয়েশন ছিল। দেখেন হাই ব্যাকলিফট, যেন অপেক্ষাই করছিলেন শটটাকে এক্সিকিউট করার জন্য, খুব বড় সুইং করতে হয় না, করতে পারেন। শর্ট অফ লেন্থের বল কাট করেছেন, সেই জায়গাটায় মাহিদুল অঙ্কন এলিভেশন পেয়েছেন, গ্যাপ পেয়েছেন, ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। খুব বেশি কিন্তু আকিফ জাভেদকে আমরা ফুল বল করতে দেখি না, তার আগে স্পেলেও সেটাই দেখেছিলাম। এবং আমরা যে কারণে আমরা খুলনা টাইগার্সের বোলারদের কথা বলছি, তারা এক নাগারে ইয়র্কার করার চেষ্টা করেছেন, অন্তত কয়েকটা লেগেছে, কয়েকটা ওয়াইড হয়েছে, তবে বেশিরভাগ সময় তারা অন স্পট বল রাখতে পেরেছেন। যাবেন কিনা ইয়র্কারে, আউটসাইড এজ, নুরুল হাসান সোহানকে ফাঁকি দিয়ে বল চলে গেছে ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে, আরো 4টা রান। এই জায়গায় পরিকল্পনাটা ভুল করছে কিনা রংপুর রাইডার্স, বল ভিজে একাকার। 22 বল থেকে 26 প্রয়োজন, খুবই কাছাকাছি খুলনা। ভেরি গুড শট মাহিদুল অঙ্কনের কাছ থেকে। শর্ট অফ লেন্থের বল, ডিভিয়েশন, সোহানের গ্লাভসকে ফাঁকি দিয়েছে ডিপ ফাইন লেগ অঞ্চলে নাহিদ রানা, শেষ পর্যন্ত পারলেন না, আরো 4টা রান। আকিফ জাভেদ নিজেও জানেন তার ক্যাপাবিলিটির তুলনায় খুব ভালো হয়নি। প্রথম বলটাই করেছেন, আবেদন হচ্ছে, যে উইকেটটার কথা বলছিলেন হান্নান সরকার, সেটা প্রথম বলেই তুলে নিলেন, ডেড ইয়র্কার, যেটা পেসাররা চেষ্টা করেননি, স্পিনার মেহেদী এসে কিন্তু দারুণ কাজটা করে দিলেন। তবে রিভিউতে গেল সঙ্গে সঙ্গে খুলনা টাইগার্স। রিভিউতে তো যাবে, কারণ এই মুহূর্তে রিভিউ বাকি আছে, সেই রিভিউটা তো হাতে রাখতে চাইবেন না। ছিলেন অরিজিনাল ডিসিশন আউট। 4টা রেড স্পটস আমরা দেখবো, নাকি বলটা মিস করবে লেগ স্টাম্প, না হিটিং লেগ স্টাম্প, যথেষ্ট ফুল বল। আফিফ ভুল বলে ভুল শট খেলার খেসারতটা দিতে হলো। খুব ভালো একটা নক তিনি অন্তত খেলেছেন, ভালো কন্ট্রিবিউশন, দলকে একটা ভালো অবস্থায় রেখে তিনি যাচ্ছেন। তবে শেখ মেহেদী দারুণ একটা ব্রেক থ্রু এনে দিলেন দলকে। এই জায়গায় প্রযুক্তিগত একটা ব্যাপার আছে, যদি আম্পায়ারের ক্ষেত্রে নট আউট সিগন্যাল দিতেন, নট আউট সিগন্যাল দিলে তখন উইকেটসটা আম্পায়ার্স কল দেখাতেও পারতো। সেক্ষেত্রে ওই ডিসিশনটাকে ওভারট্রাম করতে গেলে বলের 50%-এর বেশি অংশ স্টাম্প করিডোরের ভেতরে থাকতে হতো। আকিফ জাভেদ লেন্থ বল একেবারে মিডল স্টাম্প হিট করেছেন, লেগ সাইডে ঘুরিয়ে মারার প্রচেষ্টা, সামনের পা সরিয়ে দিয়ে, তবে আগের বলে যে আঘাতটা পেয়েছেন আমার মনে হয় সেটার একটা বড় ইম্প্যাক্ট পড়ে গেছে তার ফিট মুভমেন্টে, এবং শেষ পর্যন্ত অনেকটা স্টাক ইন দ্য ক্রিজ থেকে ওয়াইল্ড একটা স্লগ করতে গিয়ে তিনি আসলে আউট হয়ে গেছেন। চমৎকার স্টাম্প টু স্টাম্প বোলিং এর পুরস্কার পেলেন আকিফ জাভেদ। এই বলটাই যদি আরো পেছনের লেন্থে করতেন, মাহিদুল অঙ্কন শটটাকে এক্সিকিউট করতে পারতেন। আকিফ জাভেদ তার বেস্ট পটেনশিয়ালিটি অনুযায়ী, এই সিচুয়েশন অনুযায়ী যেরকম বোলিং করা প্রয়োজন, এই ওভারের 2টা বল সেভাবেই করেছেন। অঙ্কন কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন ইমরুল কায়েসকে 7 নম্বর পজিশনে ব্যাটিং করতে। এই অপশনগুলোতে হয়তো যাবেন, হার্ড লেন্থে করলেন, ইমরুল কায়েস চালিয়ে খেলেছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং ওয়ান বাউন্সে সীমানার বাইরে। বোধহয় মাঠের সবচেয়ে লম্বা পোর্শনটাই তিনি টার্গেট করেছিলেন, তবে যেই সময়ে যা প্রয়োজন, এক্সপিরিয়েন্স কাউন্ট বলছিলেন, অভিজ্ঞতার যে দাম দেখালেন ইমরুল কায়েস, স্টেবল বেসে দাঁড়িয়ে মাথা গরম করেননি। 4টা পেয়েছেন একটা দুরূহ গ্যাপ থেকে, দুজন ফিল্ডার কাছাকাছি অঞ্চলে ছিলেন, ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ সেই জায়গাটায়, তবে গ্যাপ খুঁজে বের করতে খুব একটা সমস্যা হলো না ইমরুলের। ইমরুলের জন্য কাজটা একটু সহজ করে দিলেন কিনা আকিফ জাভেদ সেই জায়গাটাতে। নতুন ব্যাটার হিসেবে ইমরুল নেমেছেন এবং আমরা জানি ইমরুল কায়েস স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলতে পছন্দ করেন। মিড অফকে বিট করতে পারবেন না, পারেননি ইমরুল কায়েস। এই প্লয়টাই মিস করছিলেন কিনা আকিফ জাভেদ। মিড অফ অঞ্চলে ইমরুল কায়েস ধরা পড়লেন সেটাকে ক্লিয়ার করতে গিয়ে, আরো একটা উইকেটের পতন, 3য় উইকেট আকিফ জাভেদের ঝুলিতে। 6 বল থেকে প্রয়োজন 12 রান রংপুরের জন্য। দেয়ার ইজ ডেফিনেটলি আ ম্যাচ অন।
এই বলটি আগে কেন করলেন না? আমি আউট হওয়ার জন্য না, এই মুহূর্তে সে যেভাবে সামনে বল করে মুভমেন্ট আদায় করে নিচ্ছিলেন, আগের বলটা শর্ট বল করে কিন্তু মুভমেন্ট পায়নি, বরং ব্যাট সুইং করার জায়গাটা করে দিয়েছিলেন। আকিব এই ওভারে যতটা ভালো বল করছিলেন, ওই 4-এর বলটা কিন্তু শর্ট বল করে সেটাকে সহজ করে দিয়েছিলেন। বাট ইমরুল আনফরচুনেট। আমরা জাভেদকে দেখলাম ঠিক একইভাবে এই ইয়র্কার লেন্থে বল করার মাস্টার বা সাকসেসফুল বলার হিসেবে সাইফুদ্দিনকে আমরা গত বছরও দেখেছি বিপিএলে। এই মুহূর্তে ফুল টস, কভার ড্রাইভ করেছেন উঁচু করে ভাসিয়ে, ডিপ কভার অঞ্চলে ফিল্ডার ছিলেন, 2টি রান নেওয়ার প্রচেষ্টা, ডিরেক্ট হিটে স্টাম্প ভেঙেছে, ডিরেক্ট হিটে স্টাম্প ভেঙেছে সাইফ হাসান। ফেরত যাবেন সে জায়গায় মোহাম্মদ নওয়াজ। 2 রান নেওয়ার একটা উচ্চাভিলাষী প্রক্রিয়া, সেটা কি পরবর্তী সময়ে উইকেটটা খরচ করতে হলো কিনা খুলনা টাইগার্সকে? আম্পায়ারের সিগন্যালটার জন্য আমরা অপেক্ষা না করা লাগবে না, আসলে করার কোনো প্রয়োজন নাই, কারণ সেই জায়গায় উদযাপন করছেন এবং ব্যাটার জানেন যে তিনি আউট হয়ে গেছেন। ব্যাটার অলরেডি ডাগ আউটের পথে হাঁটাও দিয়েছেন, যদিও একটা ফর্মালিটি সেই জায়গাটায় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জায়গা। ডিরেক্ট হিট সবসময় ডেঞ্জারাস, ডিরেক্ট হিট সবসময় ডেঞ্জারাস। খুব সম্ভবত 1.5 থেকে 2 ফিটের বেশি বাইরে ছিলেন সেই জায়গাটায়। একটা সময় মনে হচ্ছিল খুলনা আরামেই জিতে যাবে, সেই জায়গা থেকে শেখ মাহিদির একটি ওভার, আকিব জাভেদের একটি ওভার, এই 2টি ওভারে 18 এবং 19 নাম্বার ওভারে তারা যেভাবে কামব্যাক করলো। স্লোয়ার বাউন্সার, যেটাতে বাঘা বাঘা ব্যাটাররাও পরাস্ত হন। রান আউটের সুযোগ এবারেও পৌঁছে হয়তো গেছেন ব্যাটাররা, দুঃখজনক সেটা অবশ্যই তারা অনুভব করতে পারবে। তবে রংপুর রাইডার্সের বোলার ফিল্ডারদের প্রশংসা না করে পারা যাচ্ছে না, একটু ক্যাজুয়াল হয়ে যাচ্ছিলেন কিনা। রান আউটের সুযোগ এখনো রয়েছে, আউটই হয়তো হবেন। একটা শ্যাডো দেখা যাচ্ছে, ব্যাটটা তিনি প্লেস করেননি, তিনি প্রবেশ করতে পারেন নাই, তার ব্যাটটা উপরের দিকেই ছিল। 8ম উইকেটের পতন। সাইফুদ্দিন পরের বলটা করলেন ফুল টস, এলিভেশন পাননি, সরাসরি ফিল্ডারের হাতে। জয় প্রায় সুনিশ্চিত, 7-7 বোধহয় হতে চলল রংপুর রাইডার্সের। মেহেদী হাসান মিরাজ নিজের ওপরে বিরক্ত, নিজেদের ব্যাটিং পারফরমেন্সের বিষয়টা নিয়ে ডেফিনেটলি কাটাছেড়া করতে হবে। আবু হায়দার রনি নায়ক হওয়ার সুযোগ ছিল, তবে তিনি আজকে কাজের কাজটা করতে পারলেন না। সাইফুদ্দিন তার শেষ ওভারের জাদু, শেষ ওভারের ভেলকি আবারও কিন্তু রংপুর রাইডার্সকে জয়ের বন্দরে পৌঁছে দিল। লো ফুল টস, সেই জায়গাটায় আবু হায়দার রনি তার প্রিয় জোন লং অন লং অফ, সেই জায়গায় শট খেলার মতো পজিশনটা পেয়েছিলেন, এলিভেশনটা পান নাই। মেহেদী হাসান মিরাজ এই পর্যায়ে একেবারেই ক্ষুব্ধ, সময়টা কিছুতেই কিছু যাচ্ছে না, সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না। সময় যখন খারাপ যায় তখন ফুল টস বলেও আবু হায়দার রনি এলিভেশন পান না। ইয়র্কার লেন্থের বল, লফটেড অন ড্রাইভ। স্টিভেন টেইলর ভাই উইকেটটা পেতে দেন। সাইফুদ্দিন সেই জায়গাটা দাঁড়িয়ে আছেন, বললেন ভাই ক্যাচটা ধরেন না, উইকেটটা আমার হতো। 8 রানে জয়লাভ করলো রংপুর রাইডার্স, 7 নম্বর জয় এই টুর্নামেন্টে, 7-7, লাকি এনাফ। এবং সেই লাকটা নিজেদের দিকে তারা করে নিয়েছে তাদের পারফরমেন্স দ্বারা। রংপুর রাইডার্স, নুরুল হাসান সোহান কখনোই ম্যাচ শেষ হওয়ার আগে খেলা ছেড়ে দেন না, তার হাতে থাকা অপশনগুলোর সর্বোচ্চ ব্যবহার করেন, সর্বোত্তম ব্যবহার করেন। তার দলের বোলাররাও তাকে সেই জায়গাটায় নিরাশ করেননি। বোলিং অপশন টি20 আমরা সবসময় বলি বোলিং অপশন খুব ইম্পর্টেন্ট। 7 জন বোলার ইউজ করেছেন। খুশদিল ইফতেখার বোনাস ওভার করেছেন, 2 ওভারে 14 রান, 2 ওভারে 8 রান। তাদের হিসাবটা হচ্ছে যখন দলের প্রয়োজন। আমরা দেখেছি খুশদিল এক ম্যাচে বোলিং করেনি, আজকে দলের প্রয়োজনে 2 ওভার বোলিং করেছে। উইকেট আনার যে ব্রেক থ্রুটা সেটাও অলমোস্ট হয়ে গিয়েছিল, আনফর্চুনেটলি হয়নি। বাট এই যে বোলিং অপশনটা যখন থাকবে তখন আপনি শেষ পর্যন্ত শেখ মাহিদিকেও একবার রেখে দিতে পারবেন। এই বলারগুলো যদি না থাকতো, ইফতেখার যদি বোলিং করতে না পারতো, আমরা হয়তো শেখ মাহিদিকে দেখতাম আগেই বোলিংটা করে ফেলতো। ইফতেখার 2 ওভার করে দেওয়াতে শেখ মাহিদিকে সেই 18 নম্বর ওভারটা, যেই ওভারটা কিন্তু ম্যাচের মোমেন্টাম পুরো ঘুরিয়ে দিয়েছিল। সো এই বোলিং অপশনটা নিয়ে টি20 খেলাটা খুব জরুরি, যেটা রংপুরের হাতে রয়েছে, রংপুরের ডাগ আউটে রয়েছে, রংপুরের চিন্তার অপশনগুলো রয়েছে। সো চমৎকার একটা টিম পারফরমেন্স আমরা দেখলাম। কেউ একা না, পুরো দল মিলে কিভাবে জিততে হয়। রংপুর কিন্তু পরপর 7টি ম্যাচ জিতে আমাদেরকে সেটা দেখালো। খুব ইম্পর্টেন্ট টিম বন্ডিং, ফিল্ডিং এফোর্টটাও। সাইফ হাসান তাকে আলাদা করে ধন্যবাদই দিচ্ছেন অবশ্যই। ক্রিটিক্যাল মোমেন্টে একটা ডিরেক্ট হিট, অবিশ্বাসের চোখে তাকিয়ে রয়েছেন। জেতা ম্যাচ হেরে যাওয়ার একটা দুঃখ,
তাদের চোখে মুখে। সাইফুদ্দিন দারুণ একটা ডেথ ওভার করেছেন। রংপুর ঢাকা ফেজ পেরিয়ে সিলেট ফেজটাও পেরিয়ে গেল অপরাজিত থেকেই। হাসি কেন থাকবে না তাদের মুখে? এবং উল্লেখযোগ্য একটা বিষয় যে বোলিংয়ের অন্যতম আরও একটা অপশন কামরুল ইসলাম রাব্বি কিন্তু এই ম্যাচ শুরুর ঠিক আগেই ছোটখাটো একটা ইনজুরিতে পড়েছিলেন, যে কারণে তাকে লাস্ট মুহূর্তে ড্রপ করতে হয়েছে। সেই অপশনটাকেও রিকভার তারা করেছেন রেজাউর রহমান রাজাকে দিয়ে। 2 ওভারের বেশি বল করা লাগেনি তার, বাকিরা কিন্তু সামনে নিয়েছেন। খুলনা টাইগার্সের স্কোর কাটা দরবেশ রাসুলি 17, নাইম শেখ 58, মেহেদি হাসান মিরাজ 39, আফিফ 29, মাহিদুল 15, নওয়াজ 4, ইমরুল কায়েস 5, এরপর সব শূন্য, শুধুমাত্র ইরশাদ শেষে একটা রান করতে পেরেছেন। 20 ওভার শেষে 178, 9 উইকেটে খুলনা টাইগার্স 8 উইকেটে পরাজয় বরণ করতে হয়েছে তাদের। 8 রানে ইনফ্যাক্ট 8 রানে পরাজয় বরণ করতে হয়েছে। বোলিং কার্ডটা সেই জায়গাটায় অপশনগুলো খুব ভালো মতো ব্যবহার করেছেন। শেখ মেহেদি হাসান 4 ওভার 27 রান 2টা উইকেট, সাইফুদ্দিন 3 ওভার 28 রান 2টা উইকেট, আকিব জাভেদ 4 ওভার 29 রান 3টা উইকেট, রেজাউর রহমান রাজা 2 ওভার 24 রান উইকেট নেই, নাহিদ রানা উইকেট পাননি, খুশদিল শাহ উইকেট পাননি, ইফতেখার 14 রান দিয়ে 2 ওভারে কোনো উইকেট পাননি। ডেথ ওভার্সে সব মীমাংসা হয়ে গেল। শেখ মেহেদি, সাইফুদ্দিন, আকিব জাভেদ তারা দারুণভাবে ডেথ ওভার্সে সামলে নিয়েছেন এবং এই জায়গাটাতেই খুলনা টাইগার্সকে আরও একটা পরাজয় বরণ করতে হলো। টানা 3টা পরাজয়। সিলেট ফেজটা তাদের একেবারেই ভালো যায়নি, সেটা রিকভারিটা তারা অবশ্যই করতে চাইবে চট্টগ্রামে গিয়ে, এবং সেখানেও বেশ কিছু ম্যাচ তাদের রয়েছে। ম্যাচ সামারিটা চোখের সামনে। রংপুর টসে জিতে ব্যাটিং নিয়েছে, চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল তারা। 186, 5 উইকেটে খুশদিল, ইফতেখার 2 পাকিস্তানি রিক্রুট ভালো একটা পার্টনারশিপ করেছিলেন 115 রানের, এবং তাদের পার্টনারশিপ সেই সঙ্গে তৌফিক তুষারের 36-এ ভর করে 186 রান করেছে। আবু হায়দার রনি বল হাতে ভালো করেছেন। হাসান মাহমুদ ভেরি ইমপ্রেসিভ 38 রান দিয়ে 2টো উইকেট। খুলনা ব্যাট করতে নেমেছে, একটা পর্যায়ে 16 বল থেকে 22 রান প্রয়োজন ছিল, হাতে একাধিক উইকেট হাতে ছিল, ব্যাটাররাও ছিলেন ক্রিজে, তবে সেখান থেকে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন আকিব জাভেদ, শেখ মেহেদি, সাইফুদ্দিন, যাকে আপনারা নিচে ডান দিকের কলমে দেখছেন। 3টা উইকেট জাভেদের, 2টো ভাগাভাগি করে নিয়েছেন মেহেদি এবং সাইফুদ্দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।